নমস্কার, হাউস অফ টেলসের নতুন একটি বেড়ানোর গল্পে সকলকে অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই জানেন মনটা পাহাড় পাহাড় করছিল। বছরে একবার পাহাড় না গেলে মনে হয় কি যেন বেশ একটা হলো না। শেষমেশ প্ল্যান হলো আর আমরা আজ সত্যি সত্যি বাগডোগরার জন্য প্লেনে চেপে বসেছি। একেবারে আর্লি মর্নিং ফ্লাইট আমাদের। ঘড়িতে যখন সকাল 8:45 ফ্লাইট আমাদের টেক অফ করলো। পৌঁছতে সময় নেয় ওই 1 ঘন্টার মতো। আর জানেন, এই ট্রিপের শুরুটা যে এরকম একটা কেলেঙ্কারি দিয়ে হবে কে জানতো। কি সেই কেলেঙ্কারি, দাঁড়ান আগে ভালোই ভালোই পৌঁছাই, সব বলছি। বাগডোগরা এয়ারপোর্টের পার্কিং প্লেসে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের গাড়ি। এই যে গাড়িটি দেখছেন, এটিই আমাদের আগামী কয়েকদিনের রথ। আর সেই রথের সারথি হবে এবার সৌম্য নিজে। গাড়িটা আমরা বুক করেছি জুম কারের মাধ্যমে, আর সেই নিয়েও কম ঝামেলা পোয়াতে হয়নি। আমার ইচ্ছে আছে আলাদা করে একটা ভিডিও করে জুম কারের সুবিধে অসুবিধে সম্পর্কে আপনাদের একটু জানানোর। এই ট্রিপটা সৌম্যর জন্য খুব খুব স্পেশাল। বহুদিন ধরে মনের কোনায় জমিয়ে রাখা বাকেট লিস্টে একটা টোকা পড়তে চলল, পাহাড়ে গাড়ি চালানো। নিজে গাড়ি চালিয়ে পাহাড়ের অলি গলি ঘুরে বেড়ানোর যে স্বপ্নটা ওর ছিল, শেষমেশ তা পূরণ হচ্ছে। পাহাড়ে অজস্রবার আসার সুবাদেই হোক বা এইবার নিজেকে ড্রাইভ করতে হবে সেই তাগিদেই হোক, পাহাড়ের রোডম্যাপ দেখেছি সৌম্য অনেকটাই জানে। অন্যদিকে আমার কাছে যাহাই দন্তস্যা তাহাই তালবস্যা। তাই সৌম্য যেতে যেতে আমাকে রাস্তা চেনাচ্ছে, আর তাই শুনে আমিও চেষ্টা করছি আপনাদের একটা ধারণা দিতে। বাগডোগরা থেকে বেরিয়ে খাপরাইল মোড় থেকে বাম দিকের রাস্তা ধরে খাপরাইল বাজার হয়ে পেলাম শিমুলবাড়ি টি গার্ডেন। এর মধ্যে দিয়ে কিছুটা গেলে পাবো শিমুলবাড়ি চেকপোস্ট। তার আগে দেখুন, এই যে রাস্তাটা মিশেছে ওটা হলো শুকনা মিলিটারি স্টেশনের ভেতরের রোডটা। এই শুকনা রোডটা যখন আপনারা শিলিগুড়ি থেকে আসছেন তখন দার্জিলিং মোড় থেকে হিলকাট রোড হয়ে এলে মাঝে একটা জাংশন পড়ে, যেটা হলো শুকনা মোড়। সেই শুকনা মোড় থেকে এই রাস্তাটা ভাগ হয়ে আসছে আসলে, আর মেন রাস্তাটা সেটা চলে যাচ্ছে হিলকাট রোড হয়ে। আর এই যে শিমুলবাড়ি চেকপোস্ট, এখান থেকে এই যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এটা রোহিণী হয়ে কার্শিয়াংয়ে উঠছে। আর আমরা নিলাম এই সোজা রাস্তাটা মিরিকের উদ্দেশ্যে। গাড়িধুরা বাজারে এসে গাড়ি থামাতে হলো। এতদিন ধরে পাহাড় পাহাড় করা মনটা এবার মোমো মোমো করছে। আর মোমো খেতে খেতে বলি সেই বিভ্রাটের গল্প। সকাল সকাল এয়ারপোর্টে গুচ্ছের ব্যাগপত্র নিয়ে হাজির তো হয়েছিলাম, কিন্তু সব কটা ব্যাগের চাবির গোছা যে ব্যাগপ্যাকটাতে ছিল সেটা পড়ে রয়েছে বাড়িতে। বুঝুন কাণ্ড। শেষমেশ শিলিগুড়িতে সব কটা তালা কাটিয়ে তবে নিশ্চিন্ত হলাম। পাহাড়ে ওঠার মুখে গাড়িধুরা বাজারও হলো একটা মেন জাংশন পয়েন্ট। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো পাংখাবাড়ি রোড, যেটা কিনা গিয়ে উঠছে কার্শিয়াং স্টেশনের কাছে। আমরা তো যাচ্ছি মিরিক, তাই নিচ্ছি বাম দিকের রাস্তা।
এখন পেরোচ্ছি দুধিয়া, নিচ দিয়ে বয়ে চলেছে বালাসন নদী। শুনেছি এই জায়গাটা নাকি পিকনিকের জন্য একেবারে হটস্পট। ফাইনালি শুরু হলো পাহাড়ে ওঠা। আর পাহাড়ে ওঠার সময় কারা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে দেখুন। শাক দিয়ে নিজের চেনা জন্তুগুলোকে দেখে জিনার সে কি আনন্দ। অনেকক্ষণ হলো সমতল ত্যাগ করেছি। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে সাবধানে এগিয়ে চলছে গাড়ি। এরকম একটা জায়গা দেখে গাড়ি দাঁড়ালো। প্রাণ ভরে খানিক নিঃশ্বাস নিয়ে তারপর না হয় আবার এগোবো। কয়েক ঘন্টা আগে কলকাতায় পেলাম তুমুল বৃষ্টি, আর এখন দুপাশে সবুজ চা বাগান, আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এ যেন বিশ্বাসই হতে চাইছে না। এই জায়গাটার নাম টিংলিং। এখানে মিরিকের এই নেম সাইনটা দেখে আমার দাঁড়াতে ইচ্ছে হলো। পাহাড়ের ব্যাপারটাই এরকম, মোড়ে মোড়ে পাবেন নজর কাড়া ভিউ, আর সব জায়গাতেই মনে হবে একটু নামি একটু নামি। কি অপূর্ব লাগছে দেখুন চারপাশটাকে। মনে হচ্ছে গোটা পাহাড়টাকে কেউ যেন সবুজ চাদরে মুড়িয়ে দিয়ে গেছে। এটা মিরিক সাবস্টেশন, আর ডান দিকে ঢুকে যাচ্ছে মিরিক টাউন। আমরা টাউনে ঢুকবো না, আমরা নিচ্ছি মিরিক বাইপাস রোড। এই বাইপাস রোড থেকে একটা রাস্তা উঠে আসছে মিরিক হেলিপ্যাডের দিকে। এই হলো মিরিক হেলিপ্যাড গ্রাউন্ড, মানে এখান থেকে হেলিকপ্টার ওঠানামা করে। আর এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে 360 ডিগ্রির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এটাই পাহাড়ের মজা। দেখুন, একটু আগেই দেখলাম রোদ ঝলমলে আকাশ, আর এখানে এসে দেখছি মেঘ জমেছে। আর কোথাও দাঁড়ানো নয়, সোজা যাব তাবাকশিতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তাবাকশি একটা পাহাড়ি গ্রামের নাম, যার অবস্থান রংভং নদীর তীরে। গ্রামটাতে পৌঁছানোর জন্য আপনাকে এবার নিচের দিকে নামতে হবে। এই যে দেখছেন থার্বো টি এস্টেট, এবার ডান দিকের এই নিচের রাস্তাটা ধরতে হবে। এখানে নামার রাস্তাটা বেশ স্টিফ হয়ে নিচের দিকে নামছে জানেন। রোড কন্ডিশনও কিন্তু বেশ খারাপ। এতটা তো বেশ স্মুথলি এলাম, কিন্তু এই জায়গাটা এসে একটু ভয় ভয় করছিল। যাই হোক, অবশেষে এসে পৌঁছালাম রিভার সাইড ডুয়েলিং হোমস্টে। থাকবো এখানে 2 রাত। পাহাড়ের কোলে অপূর্ব সুন্দর একটা হোমস্টে। হোমস্টের পাশ দিয়ে বলতে গেলে উঠোন দিয়ে বয়ে যাচ্ছে রংভং নদী। এই যে উডেন কটেজটা দেখতে পাচ্ছেন, এটাতেই 2টো রুমের বুকিং রয়েছে আমাদের। লাগেজপত্র নিয়ে রুমে যাই, রুমটা দেখি, সঙ্গে আপনাদেরও দেখাই। এই কটেজটাতে মোট 2টো রুম রয়েছে, তার মানে আগামী 2 দিন সম্পূর্ণ কটেজটাই আমাদের দখলে। এখন এসেছি প্রথম ঘরটায়। এই ঘরটায় 2টো আলাদা আলাদা খাট রয়েছে, আর আছে বলতে একটা স্ট্যান্ড ফ্যান। ভাবছেন পাহাড়ে আবার ফ্যান কি লাগবে? তাবাকশিতে আসলে ভালোই গরম পড়ে। এখনই যেমন 34 ডিগ্রি মতো টেম্পারেচার চলছে। এই ঘরটাতে জিনিসপত্র রাখার জন্য আর কোনো ব্যবস্থা নেই। একটা ওয়ার্ড্রোব বা আর একটা টেবিলের
খুব দরকার ছিল। এবার অন্য ঘরটা দেখবেন, আসুন। এটাতে একটাই খাট আছে। এই ঘরটায় আছে ওয়ার্ড্রোব আর একটা টেবিল। স্ট্যান্ড ফ্যান এখানেও আছে। এই ঘরটা তুলনামূলকভাবে স্পেশিয়াস। দুটো ঘরেই রয়েছে অ্যাটাচ টয়লেট। দুটো রুমের সামনে এরকম একটা কমন প্যাসেজ রয়েছে, আর সেখানে রয়েছে দুটো ডাইনিং সেটআপ। আর কি রয়েছে নিজের চোখেই দেখুন। নদীর এমন সুন্দর একটা ভিউ, এই টানেই তো আসা। পাহাড়ি হোমস্টেগুলোতে ট্যারিফ যে পার হেড হিসেবে প্যাকেজ সিস্টেমে হয়, এ তো আপনারা প্রায় সকলেই জানেন। আমাদের এই সিস্টেমে খরচ পড়ছে মাথাপিছু 1700 টাকা, যার মধ্যে ইনক্লুডেড আছে মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স আর ডিনার। বলতে বলতেই এসে গেছে খাবার, ঘরোয়া বাড়িতে তৈরি খাবার। ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে আপনাদের সম্পূর্ণ হোমস্টেটা ঘুরে দেখাবো। রিভারসাইড ডুয়েলিং হোমস্টে, নাম শুনেই বোঝা যায় অবস্থান একেবারে নদীর তীরে। এখানে মোট 3 ধরনের ক্যাটাগরির রুম পাবেন। এই যে কটেজটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো পাইনউড কটেজ। এটা হলো সুপার ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুম নিলে প্যাকেজ সিস্টেমে পড়বে পার পারসন 2200 টাকা কি 2300 টাকার মতন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ট্যারিফ কিন্তু ভ্যারি করে সিজন অনুযায়ী। আমি মোটামুটি একটা আন্দাজ দেবার চেষ্টা করছি। আর এই কটেজটার নাম হলো স্লিটস্টোন কটেজ। এগুলো স্ট্যান্ডার্ড রুম। এই রুম নিলে ভাড়া পড়বে জনপ্রতি 1500 থেকে 1600 টাকার মতো। আর ওটা তো বুঝতেই পারছেন, লগওয়াল কটেজ যেটায় আছি আমরা, ওটার ডিটেল তো আপনাদের আগেই দিলাম। আর এদিকটায় দেখুন, সম্ভবত নতুন কোনো কটেজ তৈরি হচ্ছে। আপনারা অনেকেই খোঁজেন পাহাড়ে পেট ফ্রেন্ডলি হোমস্টে। সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় বেছে নিতে পারেন রিভারসাইড ডুয়েলিং হোমস্টেকে। এটা পেট ফ্রেন্ডলি তো বটেই, সঙ্গে আপনার পোষ্যের জন্য যে খাবার দাবার সেটাও এরা প্রিপেয়ার করে দেন। অবশ্যই সেটা আলাদা চার্জেবল। আর বললাম না, হোমস্টের উঠোনেই পাবেন রংভং নদীকে। এই যে হোমস্টে থেকে একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে সোজা নদীতে, আর নদীর ধারে দেখতে পাবেন আমাদের হোমস্টের মালিকের সযত্নে তৈরি করা নার্সারি। কত সুন্দর সুন্দর ক্যাকটাস দেখুন। আমাদের লগউড কটেজের পাশে যে পাহাড়ি ঝোড়াটা দেখলেন, সেটাই এভাবে ঝর্ণা হয়ে রংবং নদীর মূল স্রোতে এসে মিশছে। এই ছিল আমাদের পাহাড়ি হোমস্টে। বিকেল এখন 4টে। টুকটুক করে বেরিয়েছি তাবাকুশি গ্রামটা ঘুরে দেখতে। পায়ে হেঁটেই যাওয়া যেত, কিন্তু কেমন কি রাস্তা হবে, সঙ্গে জিনাও আছে, তাই 7-5 ভেবে গাড়িটাই বের করা হলো। রংভং নদীর ওপর ছোট্ট ব্রিজটা ক্রস করলেই পড়বে একটি শিব মন্দির। সেটাই এখন দেখতে এসেছি। পাহাড়ের কোলে মাথা তুলে দাঁড়িয়ে আছে মন্দির, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে রংভং নদী। আর সবকিছুর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শেষবেলার এই সোনালি আলো। চারপাশটা যেন ঝলমল করছে। এই জায়গাটা থেকে ভ্যালির অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। মন্দিরের অবস্থানটা দারুণ জায়গায়,
চারপাশের ভ্যালিটা যেমন দেখা যায়, তেমনি নদীটা, নদীর ওপরের ছোট ব্রিজটা সব কিছুই এখান থেকে দেখা যায়। আর সব মিলে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। রংভং নদীর ব্রিজ। পাহাড়ি নদীর ওপর ছোট ছোট ব্রিজ এখানে প্রায় অলিতে গলিতে পাবেন। বুঝতেই পারছেন এটা রংভং নদী। তবাকুশি গ্রামটা যদি আপনি ঘুরতে থাকেন, আপনার সঙ্গে কিন্তু মাঝে মাঝেই দেখা হয়ে যাবে এই নদীটার, কারণ ছোট্ট গ্রামটির সর্বত্র তার বিচরণ। রংভং নদীর যে ব্রিজটা আপনারা দেখলেন, তার পাশ দিয়ে একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে। সেটা ধরে দুপা হাঁটলে পাবেন সোনাখেরি হোমস্টে। এই হোমস্টেটা এখানে বেশ পপুলার। চলুন এবার একটু তবাকুশি গ্রামটা গাড়ি নিয়ে ঘুরে দেখি। পাহাড়ের সব গ্রামই বলতে গেলে ছবির মতো সুন্দর, তবাকুশিও তার ব্যতিক্রম নয়। সারা বছরই এখানে লেগে থাকে ট্যুরিস্টের আনাগোনা। ট্যুরিস্টদের মূল আকর্ষণ হলো রংভং নদী। আর জানেন, বার্ড ওয়াচিং এর জন্য তবাকুশি হলো বিখ্যাত। যেতে যেতে কত যে হোমস্টে চোখে পড়ছে, শুনলাম প্রায় ৪৫ হোমস্টে রয়েছে এইটুকু গ্রামটায়। তবাকুশিতে আপনি কিন্তু কোনো কমার্শিয়াল হোটেল পাবেন না। যাক, অনেক ঘোরাঘুরি হলো, আজ আর নয়, এবারে সোজা ঢুকে যাব হোমস্টেতে। ব্লগের যে অংশটা এখন দেখছেন, সেটা আসলে নেক্সট দিনের ঘোরাঘুরির ছোট্ট একটা অংশ। পরের দিন দুপুরবেলা আমরা এসেছি তবাকুশির রিভারসাইড পার্কে। এটা আগের দিন আসতে পারিনি, কারণ এটা বেলা ৪টের মধ্যে বন্ধ হয়ে যায়। আপনারা যাতে সম্পূর্ণ তবাকুশির সাইট সিং একই ভিডিওতে পান, সেই জন্য এটা এখানেই জুড়ে দিলাম। তবাকুশি গ্রামের ছোট্ট পার্ক, আর পার্কটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে রংভং নদী। দুদণ্ড এখানে বসে থাকলেই মন প্রাণ জুড়িয়ে যায়। চারপাশটা এখানে অদ্ভুত রকমের নীরব, আর সেই নীরবতাকে ভেদ করে আছড়ে পড়ছে রংভং নদী। না, এই সৌন্দর্যকে ভাষায় ধরার ক্ষমতা আমার নেই। ক্যামেরায় কতটুকু ধরতে পারলাম জানি না, হার মানলাম। না, পার্কটাকে দেখে যতটা ছোট মনে হচ্ছিল, আদতে ততটা ছোট নয়। অনেক দূর অবধি আপনি হেঁটে চলে যেতে পারবেন। আর পার্কটাকে গোল করে ঘিরে রেখেছে নদীটা।
তাবাকশি গ্রামের গল্প শুনছিলাম একটু আগে। বর্ষায় রংভং নদীর খোলা জল তামার মতো রং ধারণ করে, আর সেই তামার বরণ রং থেকেই তাম্বাকশি বা তাবাকশি নামের উৎপত্তি। 80-র দশকের শেষ দিক থেকে তাবাকশি গ্রামকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। তবে মোটামুটি ধরুন 2015-16 সাল থেকে ভিড় জমতে থাকে পর্যটকদের। আর কোভিড পরবর্তী সময়ে যখন থেকে অফবিট জায়গার ক্রেজটা শুরু হয়, তখন তাবাকশি আরও জনপ্রিয় হয়ে ওঠে। এখন আর তাবাকশিকে অফবিট প্লেস বলা যায় না, যথেষ্ট পর্যটকের আনাগোনা হয় এখানে। তো এই ছিল আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের তাবাকশি গ্রাম ঘোরার গল্প। আমার গল্পটা কিন্তু এখনো ফুরায়নি, ট্রিপ তো সবে শুরু। ভিডিওটি শেষ করার আগে যেমন বলি, যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নর্থ বেঙ্গল ট্রিপের পরবর্তী অংশটি দেখতে চাইলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি আসছি গল্পের পরবর্তী এপিসোড নিয়ে।